আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রাচীন বাংলার ইতিহাস নিয়ে। এই প্রাচীন বাংলার ইতিহাসের একদম প্রাথমিক পর্বে আমাদের বইগুলোতে বা আমাদের পরীক্ষার সিলেবাস কেন্দ্রিক যে আলোচনা সেটা হলো বংশানুক্রমিক শাসন, অর্থাৎ এই অংশে আমরা মৌর্য বংশ থেকে একেবারে সেন বংশ পর্যন্ত জানব। তবে আজকের এই আলোচনায় আমি আপনাদের জন্য এই পড়াটাকে বেশ ভালো করে বুঝে নেওয়ার জন্য একটু আগে থেকে শুরু করব এবং একটু পরে গিয়ে শেষ করব, আর ক্ষেত্রে বিশেষ আপনাদের প্রয়োজনীয় টেকনিক্সগুলো আমি দিয়ে দিব। তো ইনশাল্লাহ একটা উপযোগী ক্লাস হবে আপনাদের পরীক্ষার জন্য। আমরা শুরু করি তাহলে। বংশানুক্রমিক শাসনের আলোচনায় প্রথমে যে আলোচনা আমাদের জন্য প্রাসঙ্গিক সেটা হলো মগধ রাজ্যের আলোচনা। আমরা সেই আলোচনার দিয়ে আমাদের মূল ক্লাসটা শুরু করব। তার আগে আপনাদেরকে আমি একটা ফোকাসিং জোন ধরিয়ে দেই। এই ফোকাসিং জোনটা যদি আপনারা এভাবে ধরে পড়তে পারেন তাহলে পরীক্ষার হলে যাওয়ার আগে আপনি কিছুটা কনফিডেন্ট থাকবেন এবং আপনার নাম্বার নষ্ট হবে না ইনশাল্লাহ। তো আমরা এই বেসিকলি এই 5টা বংশের শাসন সম্পর্কে জানতে হবে, মাঝখান দিয়ে মাৎস্যর ন্যায়, এই টোটাল 6টা বিষয় নিয়ে মোটামুটি জানলে আমরা প্রাচীন বাংলার যে ইতিহাস, এই ইতিহাসের মোটামুটি একটা ভালো ধারণা আমরা পেয়ে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি 5টা বংশের কথা বলা আছে, মাঝখানে একটা সময়ের বর্ণনা দেওয়া আছে। প্রথমে আমরা 5টা বংশ নামগুলো জেনে নেই কি কি আছে এখানে। মৌর্য শাসন, গুপ্ত শাসন, গৌড় শাসন, পাল শাসন এবং সেন শাসন। গৌড় এবং পালের মাঝখানে প্রতাপশালী শাসকের অভাব ছিল বলেই আইনশৃঙ্খলার পরিস্থিতি বেশ খারাপ হয়ে যায়। এই খারাপ সময়টাকে বলা হচ্ছে মাৎস্যর ন্যায়। আমি সবগুলো আপনাদেরকে সময় আকারে একটু পরে ডিটেলসে লিখিয়ে দিব, তার আগে একটু ফ্যাক্ট ফাইল আকারে বলছি যেন আপনাদের মাথায় ব্যাপারগুলো থাকে। এখানে দেওয়া আছে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন। আপনারা যদি আমার মতো করে একবার দুবার প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনাদের জন্য ব্যাপারটা বেশ সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। আমার সাথে যদি প্র্যাকটিস করেন আপনারা মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, তাহলে আমরা গ্র্যাজুয়ালি এই বিষয়গুলো পেয়ে গেলাম। জাস্ট একটা বিষয় একটু সাবধানে মাথায় রাখতে হবে, গৌড় এবং পালের মাঝখানে আছে কি মাৎস্যর ন্যায়। গৌড় এবং পালের মাঝখানে আছে মাৎস্যর ন্যায়, এই বিষয়টা মাথায় রাখবেন। আর এভাবে যেভাবে বললাম যে মৌর্য, গুপ্ত, গৌড়, পাল, সেন, এভাবে করে পড়লে আপনি একটা সিরিয়াল পেয়ে যাবেন। জাস্ট এই সিরিয়ালটাকে আপনার মনের মধ্যে ধারণ করলে যে তথ্যগুলো আপনি ওয়ান লাইনার বা ফ্যাক্টোরিয়াল পাবেন সেগুলো আপনার এই আলোচনার মধ্যে আপনি নিজেই সন্নিবেশ করতে পারবেন, আপনার কাছে নিজেকে অগোছালো মনে হবে না। তো এই মৌর্য শাসনের আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে যেতে হবে মগধ রাজ্যে, অর্থাৎ মগধ নামে একটা রাজ্য ছিল। এই মগধ রাজ্যের একেবারে একটা ক্রান্তিকাল, এই ক্রান্তিকালের শেষ স্টেজে মৌর্য বংশের শাসনের শুরু হয়। তাহলে মৌর্য বংশের শাসন আমরা কীভাবে শুরু করলাম, তার আগে এই মগধ রাজ্যে কী ছিল সেগুলো আমরা অল্প একটু করে জেনে নিই যেন আমাদের আলোচনাটা মাথায় গেঁথে যায়। দেখতে পাচ্ছি এখানে মগধ রাজ্য। এই মগধ রাজ্যের কয়েকটা বংশ ছিল, তার মধ্যে আমরা মৌর্য বংশ দিয়ে আলোচনা শুরু করব। তার আগে এই 3টা নিয়ে একটু করে বলি। এখানে আমরা দেখতে পাচ্ছি হর্ষঙ্ক বংশ, এরপর আছে শিশুনাগ বংশ, এরপর আছে নন্দ বংশ। এই নন্দ বংশের রাজা ধননন্দের সাথে ক্ল্যাশ করেই কিন্তু মৌর্য বংশের যাত্রা শুরু হয়েছে, সে আলোচনা যাব। তার আগে একটু ক্লিয়ার করেন এখানে কি আছে, হর্ষঙ্ক বংশ, শিশুনাগ বংশ, এরপর আছে নন্দ বংশ, তারপর আছে মৌর্য বংশ। তাহলে আমরা এই মগধ রাজ্যের এই কয়েকটা বংশ দেখতে পাচ্ছি। এখন এই কয়েকটা বংশের অল্প কিছু বিশেষ বিশেষ দিক বা বিশেষ ব্যক্তিত্বের আমরা নাম জেনে যাব, ঠিক আছে। যেমন আমরা জীবনানন্দের কবিতায় পড়েছিলাম বিম্বিসার অশোকের ধূসর জগতে। এই বিম্বিসার কে ছিলেন? এই বিম্বিসার ছিলেন এই হর্ষঙ্ক বংশের একজন রাজা। তাহলে এই হর্ষঙ্ক বংশের একজন রাজার নাম হচ্ছে কি বিম্বিসার। এই বিম্বিসারের কথা আমরা পাই জীবনানন্দের কবিতায়, ঠিক আছে। আর এই হর্ষঙ্ক বংশের একটা বৈশিষ্ট্য ছিল, খুব নেগেটিভ বৈশিষ্ট্য, এটাকে বলা হতো মানে পিতৃহন্তা বংশ, অর্থাৎ এই বংশের যেই রাজা হতো সেই কিন্তু তার বাবাকে মেরে রাজা হয়েছিল। তাহলে দেখেন এই হর্ষঙ্ক বংশের যারা রাজা হয়েছে তারা কিন্তু গ্র্যাজুয়ালি যুগে যুগে তাদের বাবাকে মেরে তারা রাজা হয়েছে, এই জন্য এটাকে বলা হতো পিতৃহন্তা বংশ। আর এই বংশেরই একজন রাজার নাম হচ্ছে বিম্বিসার। এরপরে শিশুনাগ বংশ নিয়ে এটা একটা অপ্রধান, এখানে খুব একটা তথ্য নেই, আমাদের জানা লাগবে না। নন্দ বংশ নিয়ে আমাদের জানতে হবে এবং নন্দ বংশ থেকে কীভাবে মৌর্য বংশ এলো এই আলোচনার মধ্যে অনেক ইতিহাস আমাদের আটকে আছে, এটা জানতে হবে। এটা জানলে আমরা পরীক্ষার নাম্বার পাবো। এরপর আমরা মৌর্য বংশ থেকে গ্র্যাজুয়ালি আলোচনা শেষ করবো ইনশাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি নন্দ বংশের প্রতিষ্ঠাতা। তো
একটা সময় এসে যখন দুজনই শাসন ক্ষমতা গ্রহণ করতে চায়, তাহলে রাজ্যের বা ওদের পারস্পরিক অবস্থা কিছুটা ব্যাগতিক হয়ে ওঠে, অর্থাৎ দুজন দুজনের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে, ষড়যন্ত্র করছে। একটা পর্যায়ে ধননন্দ কিছু শক্তি গেইন করে তার শক্তি দিয়ে এই চন্দ্রগুপ্ত এবং তার মাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেয়। খেয়াল করে দেখেন, ধননন্দ চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মাকে রাজ্য থেকে বিতাড়িত করে দেয়। আর এরপরে ধননন্দ ক্ষমতায় চলে আসে। ধননন্দ ক্ষমতায় চলে আসার পরে ধননন্দকে ক্ষমতা থেকে সরানোর জন্য চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার মা মিলে আবার ধননন্দের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। এইবার ধননন্দ আর সহজভাবে ব্যাপারটা না নিয়ে চন্দ্রগুপ্ত মৌর্যকে একেবারে গহীন জঙ্গলে নির্বাসনে পাঠিয়ে দেয়। তাহলে দেখেন, ধননন্দ এবং চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে ঝামেলাটা আপাত দৃষ্টিতে এখানেই শেষ, কিন্তু এখানে শেষ হলেও শেষ হবে না। এই ধননন্দের বিরুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য আবার তার শক্তি রিগেইন করে ফিরে এসে যুদ্ধ করে ধননন্দকে পরাভূত করে সে এই জায়গাতে প্রতিষ্ঠা করবে মৌর্য শাসন। তাহলে এই চন্দ্রগুপ্ত মৌর্যের মাধ্যমে মৌর্য শাসন শুরু হবে। এখন এই মৌর্য শাসন শুরু হওয়ার পিছনে চন্দ্রগুপ্তই কি কেবল নিজের কেলিবার দিয়ে যুদ্ধ করে জয়লাভ করতে পেরেছিল, এমন কি ছিল ব্যাপারটা? না, এমন ছিল না। এই লোকের সাথে আরেকজন লোক যুক্ত হয়েছিল, তার নাম হচ্ছে চাণক্য। তার নাম হচ্ছে কি? চাণক্য। তাহলে এই ধননন্দ সম্পর্কে জানতে হলে এই কয়েকজন লোকের সম্পর্কে জানতে হবে। আরও কিছু তথ্য আছে যেগুলো আপনাদের নোটটাকে এনরিচ করবে এবং সবগুলো তথ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। এবার একটা ঘটনা বলবো, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনবেন, তাহলে আপনাদের ইতিহাসের যে একটা গ্যাপ থেকে যায় সবসময়, এই গ্যাপটা আপনারা রিকভারি করে ফেলতে পারবেন। এখানে আমরা একজন লোক সম্পর্কে জানবো, তার নাম হচ্ছে চাণক্য। চাণক্য কে ছিলেন? চাণক্য ছিলেন তক্ষশিলা হতে অর্থনীতি ও রাজনীতি বিষয়ে পাণ্ডিত্য অর্জন করা একজন বিশিষ্ট পণ্ডিত। এই তক্ষশিলা জায়গাটা কোথায়? তক্ষশিলা জায়গাটা হচ্ছে পাকিস্তানের হরপ্পা এবং মহেঞ্জোদারোতে একটা বিশাল একটা বিদ্যাপীঠ বা একটা শিক্ষা কেন্দ্র ছিল তখনকার সময়ে। আমাদের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় বা বিভিন্ন ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে তক্ষশিলা জায়গাটি কোথায় অবস্থিত। আমরা সবাই গোগ্রাসে উত্তর করে ফেলি, পাকিস্তান আমরা সবাই জানি। কিন্তু এই তক্ষশিলায় কে পড়ালেখা করেছেন? তিনি হচ্ছেন চাণক্য। তিনি কি কি বিষয় পড়েছেন সেখানে? তিনি অর্থনীতি এবং রাজনীতি বিষয়ে সেখানে তিনি পাণ্ডিত্য অর্জন করেন। তিনি সেখানে পাণ্ডিত্য অর্জন করে এই ধননন্দের অর্থাৎ নন্দবংশের রাজা ধননন্দের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কাজ করেন। তাহলে চাণক্যের সাথে ধননন্দের সম্পর্ক হচ্ছে ধননন্দ রাজা আর চাণক্য হচ্ছেন তার একজন মন্ত্রী বা একজন কর্মকর্তা। এই চাণক্যের দুটো উপাধি ছিল, একটা হলো কৌটিল্য আর একটা হলো বিষ্ণুগুপ্ত। চাণক্য তার পাণ্ডিত্য দিয়ে একটা বই লিখেছিলেন, সেটা হচ্ছে অর্থশাস্ত্র। এটা বর্তমান সময়ে ব্যাপক সমাদৃত একটা বই। যারা সমাজবিজ্ঞান ডিসিপ্লিনে পড়ছেন তারা এই বইটা অনেক রেফারেন্স হিসেবে পান। এই অর্থশাস্ত্র বইটি মূলত 15 খণ্ডের একটা বই। চাণক্য কিন্তু ধননন্দের একজন প্রশাসনিক কর্মকর্তা। তো প্রশাসনিক কর্মকর্তা হয়ে চাণক্য বিভিন্ন সময় ধননন্দকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিচ্ছেন। এক সময় বিপত্তি বাধে। ধননন্দকে চাণক্য কিছু পরামর্শ দিয়েছিলেন, এই পরামর্শগুলো ধননন্দ মেনে নিতে পারেনি। না মানার কারণে দুজনের মধ্যে একটা ব্যক্তিগত ক্ল্যাশ লেগে যায়। ব্যক্তিগত ক্ল্যাশের রেশ ধরে ধননন্দ এবং চাণক্যের সম্পর্ক নষ্ট হয়ে যায়। একটা সময় চাণক্য নিজে থেকে ধননন্দের রাজ্য ছেড়ে সে গহীন বনে চলে যায়। গহীন বনে চলে গিয়ে সেখানে সে চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে দেখা পায়। তখন চন্দ্রগুপ্ত মৌর্যের সাথে কথা বলে সে বুঝতে পারে যে চন্দ্রগুপ্ত মৌর্য যেই লোক দ্বারা বিতাড়িত হয়ে এই গহীন জঙ্গলে এসে আশ্রিত হয়েছে, চাণক্য ঠিক একই লোকের কারণে রাজ্য ছেড়ে দিয়ে সে গহীন জঙ্গলে চলে এসেছে। তো দুইজনের এই গহীন জঙ্গলে অবস্থানের কারণ একজন, আর এই দুইজনের আস্তে আস্তে একটাই উদ্দেশ্য হয়ে উঠবে, আর উদ্দেশ্যটা হবে ধননন্দকে ক্ষমতা থেকে সরিয়ে ক্ষমতা গ্রহণ করা। তো আমরা দেখব এর পিছনে কি মেকানিজমটা আছে। মেকানিজমটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য এবং চাণক্য মিলে প্ল্যান করছে। প্ল্যান করার পিছনে কতগুলো দুর্বলতা ওরা খুঁজে পায় ধননন্দের। এই দুর্বলতাগুলোর মধ্যে কিছু বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করি। এই ধননন্দকে তখন বলা হতো ইতিহাসের শ্রেষ্ঠ ধনী রাজা। তাহলে যদি আমাদের এখনও প্রশ্ন আসে শ্রেষ্ঠ ধনী রাজা কে ছিলেন, তিনি হবেন ধননন্দ। ধননন্দ মানে তিনি ধনী রাজা। উনি কিভাবে ধনী রাজা হলেন? উনি ধনী রাজা হওয়ার পিছনে কতগুলো বিষয় ছিল। ওনার বিশাল একটা সৈন্যবহর ছিল। ওনার প্রায় 8,000-এর মতো হস্তি বাহিনী ছিল, এরপরে 20,000-এর মতো তার ঘোড়া বাহিনী ছিল, এভাবে ছিল।
এত বিশাল সৈন্যবহর এবং তার ক্ষমতা কুক্ষিগত করে রাখার প্ল্যান, এই সব কিছুকে বাস্তবায়িত করার জন্য বা সব কিছুকে ঠিক করে ধরে রাখার জন্য তিনি জনগণের উপর দিয়ে অনেক কর চাপিয়ে দিয়েছিলেন। এত কর চাপিয়ে দেওয়াটা জনগণ মেনে নিতে পারেনি, ওদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দেয়। তো আস্তে আস্তে এই তীব্র অসন্তোষকে পুঁজি করে চাণক্য এবং চন্দ্রগুপ্ত মৌর্য জনগণের মধ্যে সেন্টিমেন্ট তৈরি করলো ধনানন্দের বিরুদ্ধে, এবং এই সেন্টিমেন্ট তৈরি করার পাশাপাশি চন্দ্রগুপ্ত মৌর্য বিশাল একটা সৈন্যবাহিনী তৈরি করলো, ওদেরকে ট্রেন্ডও করলো। তো একটা পর্যায়ে এসে চাণক্যের বুদ্ধিমত্তা এবং চন্দ্রগুপ্ত মৌর্যের স্পৃহা এবং সাহস, এই দুই যখন এক হয়ে গেল, তখন যুদ্ধ বেঁধে গেল ধনানন্দের সাথে। এই ধনানন্দের সাথে যুদ্ধে চন্দ্রগুপ্ত মৌর্য জয়লাভ করলো। আর চন্দ্রগুপ্ত মৌর্য জয়লাভ করার মধ্য দিয়ে আমাদের এই বাংলার ইতিহাসে শুরু হয়ে গেল মৌর্য শাসনের, যেটা আজকে আমাদের আলোচনার প্রথম বংশ। ধনানন্দের আলোচনার একটা প্রাসঙ্গিক লাইন আছে যেটা নিয়ে আমাদের বিভিন্ন সময় আমরা প্রশ্ন দেখতে পাই পরীক্ষায়, সেটা হলো উয়ারি বটেশ্বর। প্রশ্ন আসে উয়ারি বটেশ্বর এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি কোথায় পাওয়া যায়, সেটা হলো নরসিংদীতে। তো এই উয়ারি বটেশ্বর কেন আমি এই ধনানন্দের আলোচনায় নিয়ে আসলাম, আনার পিছনে রিজন হলো এই ধনানন্দর আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র ছিল এই উয়ারি বটেশ্বর। তাহলে উয়ারি বটেশ্বর একটা প্রাচীন ঐতিহাসিক জায়গা বা ঐতিহাসিক নিদর্শন, সেটা আছে আমাদের নরসিংদী জেলায়। আর আমরা একটু বেশি করে জানবো সেটা হচ্ছে রাজা ধনানন্দের একটা আঞ্চলিক প্রশাসনিক কেন্দ্র ছিল। আমরা এবার মৌর্য শাসন নিয়ে কথা বলবো। তার আগে আপনাদের একটু সাবধান করে দেই যে আমরা বিভিন্ন বইতে বা বিভিন্ন জায়গায় আমরা এই সময়কালগুলোকে একটু এদিক সেদিক করে দেখতে পাই। এগুলো নিয়ে আপনারা তো ঘাবড়ে যাবেন না, এগুলো নিয়ে বেশি পেঁচাপেচি আমাদের পরীক্ষার হলে আমরা দেখতে পাইও না, কারণ এগুলোর অথেন্টিক কোনো সোর্স এভাবে নেই। সোর্স থাকলেও দুই এক জায়গাতে দুই এক রকম করে করে লেখা, এজন্য ডিপেন্ড করার মতো কিছু নাই। জাস্ট একটা ফ্লো ধরে রাখার জন্য যেভাবে পড়লে সুবিধা সেভাবেই পড়তে পারেন। মৌর্য শাসনের সময়কাল এখানে আছে 324 থেকে 187 খ্রিস্টপূর্ব, অর্থাৎ খ্রিস্টপূর্বটা উল্টো করে গুনতে হয়। এই মৌর্য শাসনের প্রতিশোধ আমরা একটু আগে জানলাম চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য নাম দেখে কনফিউজড হবেন না, ইতিহাসে আরও দুইজন চন্দ্রগুপ্ত আছেন, মোট তিনজন। চন্দ্রগুপ্ত মৌর্য একজন, প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত নামে আরও দুইজন আছেন। তো ওই প্রবলেমটা একটু পরে সলভ করে দিব, তার আগে এই ব্যাপারটা আমি ক্লিয়ার করে নেই। চন্দ্রগুপ্ত মৌর্য মরে যাওয়ার পরে ক্ষমতা আসছিলেন বিন্দুসার। এই বিন্দুসারের কিন্তু অনেক বড় অবদান, তাও কিসে, মানব সভ্যতার ক্ষেত্রে। ওর ছেলে ছিল 100টা। এই 100 ছেলের মধ্যে একজন হচ্ছে অশোক। এই অশোক হচ্ছে এই মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। বিন্দুসারের 100 ছেলের একজন হলো অশোক। অশোক হচ্ছেন এই মৌর্য শাসনের বা মৌর্য বংশের শ্রেষ্ঠ রাজা। এই অশোক কিন্তু বাংলার ব্রাহ্মী লিপির কিন্তু পৃষ্ঠপোষক। প্রশ্নটা আমরা বিভিন্ন সময় পরীক্ষায় দেখতে পাই যে ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক কে ছিলেন, তিনি হচ্ছেন অশোক। এই অশোক শ্রেষ্ঠ হলেও উনি একসময় একটা নেগেটিভ কাজ করেছিলেন, এই কাজটা বেশ লোমহর্ষক ছিল। তার সময় একটা যুদ্ধ হয়, কলিঙ্গ যুদ্ধ, 262 থেকে 261 খ্রিস্টপূর্ব অব্দে এই যুদ্ধটা হয়। এই যুদ্ধে তিনি নির্বিবাদে প্রায় 2 লক্ষ মানুষকে তিনি হত্যা করে ফেলেন। এতগুলো মানুষকে হত্যা করার পরে তার মধ্যে একটা রিয়েলাইজেশন আসে যে এই কাজটা তিনি বেশ খারাপ করেছেন। তখন থেকে তিনি আস্তে আস্তে নিজেকে পরিবর্তন করতে লাগলেন। পরিবর্তন করতে করতে তিনি একসময় ওই যে অহিংসা পরম ধর্ম কিংবা জীব হত্যা মহাপাপ এই ধরনের মতবাদগুলোতে তিনি আশ্বস্ত হয়ে যান, এবং একটা পর্যায়ে তিনি এই হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। আর বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি সেটার প্রচারের ক্ষেত্রে তিনি নিজেকে আত্মনিয়োগ করেন। বৌদ্ধ ধর্মের প্রচারক হিসেবে তার ভূমিকার জন্য তাকে উপাধি দেওয়া হয় বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন। তাহলে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইনকে, তিনি হচ্ছেন সম্রাট অশোক। আর একটা বিষয় এখানে আমাদের কনফিউশন আছে, সেটা হলো একটু আগে বলেছিলাম যে চন্দ্রগুপ্ত নামে আমরা 3 জন শাসকের নাম পাই। এখানে আমরা একজনকে পেলাম চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি হচ্ছেন মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা। এর বাইরেও আরও 2 জন চন্দ্রগুপ্ত আছেন, একজন হলেন প্রথম চন্দ্রগুপ্ত, আরেকজন হলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্তের সাথে মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্য 3 জন আমাদের একটু
খটকা লেগে যায় অনেকটা বাংলা সাহিত্যের চণ্ডীদাস সমস্যার মতো। তো এখানে আমি এই সমস্যাটাকে আপনাদের জন্য খুব সহজ করে দিব। সেটা হলো নামের পিছনে আমরা যাই দেখতে পাবো তা দিয়ে আমরা বিবেচনা করব কে কোন বংশের। তাহলে চন্দ্রগুপ্ত মৌর্য দেখতে পাচ্ছি, মৌর্য আছে শেষে, তিনি হবেন মৌর্য বংশের, অর্থাৎ চন্দ্রগুপ্ত মৌর্য হবেন মৌর্য বংশের। এখানে আছে প্রথম চন্দ্রগুপ্ত এবং দ্বিতীয় চন্দ্রগুপ্ত, নামের শেষ অংশে আছে গুপ্ত, গুপ্ত দিয়ে আমরা বুঝে নিব ওনারা ছিলেন গুপ্ত বংশের। এর পাশাপাশি এখানে আরেকটা তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এই মৌর্য শাসনের সময় কিন্তু আমাদের উপমহাদেশে একজন লোক এসেছিলেন, তার নাম হচ্ছে মেগাস্থিনিস। তিনি ছিলেন জাতিতে একজন গ্রিক। এই গ্রিক ভূগোলবিদ তিনি আমাদের এই উপমহাদেশে এসেছিলেন। এসে তিনি আমাদের এই অঞ্চলটাকে ঘুরে তিনি একটা বই লিখেছিলেন ইন্ডিকা নামে। এই ইন্ডিকা নামে বইটির লেখককে মেগাস্থিনিস। মেগাস্থিনিসের বাড়ি কোথায়? গ্রিক। তিনি ছিলেন মূলত একজন ভূগোলবিদ। মেগাস্থিনিস কার সময়ে এই অঞ্চলে আসেন? মৌর্যের সময়ে এই অঞ্চলে আসেন, বা মৌর্য শাসনের সময় এই অঞ্চলে আসেন। আমরা এতক্ষণ মৌর্য বংশের শুরু থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানলাম। এবার মৌর্য বংশের শেষটা দেখে নিব আমরা। মৌর্য বংশের দশম রাজা ছিল বৃহদ্রথ। এই বৃহদ্রথকে পুষ্যমিত্র নামে একজন হত্যা করার মধ্য দিয়ে আমাদের এই বাংলা অঞ্চল থেকে মৌর্য শাসনের অবসান ঘটায়। এবার জানবো গুপ্ত শাসন সম্পর্কে। গুপ্ত শাসনকে বলা হয় স্বর্ণযুগ, অর্থাৎ এই সময়ে আমাদের এই অঞ্চলের আর্থসামাজিক মান মর্যাদা অনেক বেশি স্টেবল ছিল এবং এনরিচ ছিল। এজন্য আর্থসামাজিক অবস্থার জন্য কোন যুগকে স্বর্ণযুগ বলা হয়? সেটা হচ্ছে গুপ্ত শাসন। এই গুপ্ত শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছেন প্রথম চন্দ্রগুপ্ত, আর প্রথম পুরুষ ছিলেন হচ্ছে শ্রীগুপ্ত। শ্রীগুপ্ত প্রথম পুরুষ থাকলেও এই শাসনটাকে প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে এই দুটো নামের মধ্যে খটকা লাগতে পারে, প্রথম পুরুষ এবং প্রতিষ্ঠাতা, অর্থাৎ উনি একটু বয়োবৃদ্ধ ছিলেন, ওনারই কেউ চন্দ্রগুপ্ত, তিনি এটা প্রতিষ্ঠা করেছেন। এরপরে শ্রেষ্ঠ রাজা হচ্ছেন সমুদ্রগুপ্ত। শ্রেষ্ঠ রাজা হচ্ছেন কে? সমুদ্রগুপ্ত। এই সমুদ্রগুপ্তকে বলা হচ্ছে নেপোলিয়ন। তাহলে নেপোলিয়ন বলে পরিচিত কে ছিলেন? তিনি হচ্ছেন সমুদ্রগুপ্ত। আর এই গুপ্ত শাসনের বা গুপ্ত বংশের রাজধানী ছিল পাটালিপুত্র। পাটালিপুত্র, গুপ্ত পাটালিপুত্র, এভাবে করলে কিন্তু মনে রাখতে পারবেন, গুপ্ত পাটালিপুত্র। এই প্রথম চন্দ্রগুপ্তের পাশাপাশি আরও একজন ছিলেন, তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল বিক্রমাদিত্য। তাহলে এই যে উপরে পেলাম নেপোলিয়ন, এখানে পাচ্ছি বিক্রমাদিত্য, একটু কেচার লেগে যাবে। দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল হচ্ছে বিক্রমাদিত্য, আর তার সভাকবি একজন ছিলেন, তিনি হচ্ছেন কালিদাস। আর এই গুপ্ত শাসনে ফাহিয়েন নামে একজন চীনা পরিব্রাজক এসেছিলেন আমাদের এই অঞ্চলে। তাহলে আমাদের একটু আগে আমরা জেনেছিলাম যে মেগাস্থিনিস কখন এসেছিলেন, আবার শুনেছি হিউয়েন সাং নামে একজন এসেছিলেন, এখন দেখতে পাচ্ছি ফাহিয়েন নামে আরেকজন এসেছেন। তো ব্যাপারটাকে খুব সহজ করে দিলে এরকমই দাঁড়ায় ব্যাপারটা, যে ফাহিয়েন তিনি যার সময় এসেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত। এখন যদি আমরা সহজ করে নিতে চাই তাহলে ফাহিয়েন, কয়টা অংশ দেখতে পাচ্ছি আমরা? দুইটা অংশ। তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়। দুইয়ের সাথে দুই মিল করলে মোটামুটি আমরা একটা নাম্বার কনফার্ম করে আসতে পারবো। আর এই টোটাল প্যাকেজের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা, যে নিচের কোন যুগকে বা কোন শাসনকে আর্থসামাজিক প্রেক্ষাপটে স্বর্ণযুগ বলা হয়, সেটা হচ্ছে গুপ্ত শাসন। আর গুপ্ত শাসনের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন কে? সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের অন্য নাম কি ছিল? নেপোলিয়ন। আমরা সবাই জানি নেপোলিয়নকে কিন্তু আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। তাহলে নেপোলিয়নের সাথে সাগরের যেভাবে সম্পর্ক আছে, এই সমুদ্রের সাথে কিন্তু নেপোলিয়নের একটা সম্পর্ক আছে। আমাদের মতো করে বুঝে নিয়ে পরীক্ষা 1 নাম্বার পেতে কিন্তু ভাই দোষ নাই, কোনো না কোনোভাবে বুঝে নেন, জিকে উইথ কমন সেন্স কিংবা নিনজা টেকনিক যেটাই হোক, 1 নাম্বার পেলে তো চলে। আর শ্রেষ্ঠ রাজা হচ্ছেন কে? সমুদ্রগুপ্ত। আমরা খুব সহজ করে বুঝে নিব, পৃথিবীতে আকাশ ছাড়া আর যা কিছু দেখি তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি? সমুদ্র। তাহলে শ্রেষ্ঠ আর বড় যদি সেম হয় তাহলে সমুদ্রটাই হচ্ছে কি? শ্রেষ্ঠ রাজা। খুব সহজ করেই বুঝে নেওয়া যায়। এবার জানবো আমরা গৌর শাসন সম্পর্কে। গৌর শাসন সম্পর্কে জানতে গেলে প্রথমে যে নামটি আমাদের চলে আসে সেটা হলো শশাঙ্ক। এই শশাঙ্ক কে ছিলেন? এই শশাঙ্ক হচ্ছেন বাংলার স্বাধীন সার্বভৌম রাজা। প্রথম স্বাধীন সার্বভৌম রাজা হচ্ছেন শশাঙ্ক। তিনি গৌড় জনপদটা প্রতিষ্ঠা করেন। এই গৌড় জনপদ বা শাসন প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি বাংলার বিক্ষিপ্ত যে অঞ্চলগুলো ছিল সবগুলো অঞ্চলকে তিনি একত্র করে এই জনপদের নাম দেন তিনি গৌড়। তাহলে গৌড় জনপদের অধিপতি হচ্ছেন শশাঙ্ক। তিনি হচ্ছেন বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম
রাজা। আর এই গৌড় শাসনের সময় যেসব রাজারা ছিল তাদেরকে বলা হতো মহাসামন্ত। কি বলা হতো? মহাসামন্ত। আর এই গৌড়ের পাশাপাশি আরেকটা রাজ্য ছিল থানেশ্বর। কি রাজ্য ছিল? থানেশ্বর রাজ্য। এই থানেশ্বর রাজ্যের একজন রাজা ছিলেন হর্ষবর্ধন। তাহলে থানেশ্বরের রাজা কে ছিলেন? হর্ষবর্ধন। এই হর্ষবর্ধনের একজন বোন, তার নাম হলো রাজ্যশ্রী। তার নাম হলো কি? রাজ্যশ্রী। এই শশাঙ্ক রাজ্যশ্রীকে অপহরণ করে নিয়ে আসছিল। এই রাজ্যশ্রীকে উদ্ধার করার জন্য তখন তার ভাই হর্ষবর্ধন এই শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধ করেন। ইতিহাসে এই যুদ্ধটা কিন্তু বেশ সমাদৃত। আর এই রাজ্যশ্রীর নাম আমরা অনেকগুলো গানে গানে শুনতে পাই। এই গানে গানের নাম শোনার পিছনে রিজন হচ্ছে এটাই যে রাজ্যশ্রী ছিল একজন রাজার বোন, কিন্তু রাজার বোন হয়েও তাকে রাজা রক্ষা করতে পারেননি, আরেক রাজা এসে নিয়ে গেছেন। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে এই আলোচনায়, সেটা হলো হিউয়েন সাং নামে একজন চীনা পরিব্রাজক, তিনি কিন্তু কূটনীতিবিদ ছিলেন। এই হিউয়েন সাং তিনি আমাদের এই অঞ্চলে এসেছিলেন হর্ষবর্ধনের সময়ে। এই হর্ষবর্ধনের সময়ে এসে তিনি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। তাহলে চীনের সাথে প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন কে? তিনি হচ্ছেন হর্ষবর্ধন। আর এই হর্ষবর্ধনের সময় কে এসেছেন? হিউয়েন সাং। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুই পাশেই হ আছে, হ দিয়ে হর্ষবর্ধন, হ দিয়ে হিউয়েন সাং, সহজ হয়ে গেল। আর এই হিউয়েন সাং আমাদের এই অঞ্চলটা ঘুরে তিনি একটা বই লিখেছেন। এই বইয়ে একটা বিষয়কে তিনি বেশ ভালো করে ব্যাখ্যা দিয়েছেন, সেটা হচ্ছে অজন্তা এবং ইলোরা নামে একটা গুহা চিত্রকর্ম ছিল। অর্থাৎ গুহার গায়ে অনেকগুলো চিত্রকর্ম ছিল। এই চিত্রকর্মগুলো ওনার এত ভালো লেগেছিল যে উনি সেগুলো তার বইতে লিখে রেখেছেন। এজন্য আমাদের এই অজন্তা ইলোরা নিয়ে প্রশ্ন আসে। এই অজন্তা ইলোরা যে গুহা চিত্রকর্মটি আছে সেটা আছে ভারতের মহারাষ্ট্রে। ভারতের কোথায়? মহারাষ্ট্রে, অর্থাৎ মহারাষ্ট্র প্রদেশে। এবার জানবো মাৎস্য ন্যায় সম্পর্কে। মাৎস্য ন্যায় ধারণাটা আমরা দেখতে পাই 650 থেকে 750, এটা কিন্তু আনুমানিক রেঞ্জ এই সময়ের মধ্যে। এটাকে আমরা যদি শতাব্দী বা শতক আকারে প্রকাশ করি তাহলে সেটা হবে 7ম থেকে 8ম শতক বা 8ম শতাব্দী। এইভাবে প্রশ্ন আসছিল একবার যে মাৎস্য ন্যায় ধারণাটি কোন শতাব্দী? সেটা হচ্ছে 7ম থেকে 8ম শতাব্দীর। বিষয়টা কি? বিষয়টা হলো মাৎস্য ন্যায় মানে হলো বড় মাছগুলো ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলবে। এটা যদি সহজ চিন্তায় ব্যাখ্যা করিস তাহলে আমরা দেখতে পাবো এই ব্যাখ্যাটার মধ্যে যে বিষয়টা লুকায়িত সেটা হচ্ছে অরাজকতা, আইনশৃঙ্খলা পরিস্থিতির খারাপ অবস্থা এবং ছোটদেরকে বড়দের গোগ্রাসে গিলে ফেলার একটা চিত্র। তো আমরা এই বিষয়টা যখন আমরা দেখতে পাই তখন কিন্তু আমাদের ইতিহাসের একজন মহাপুরুষের মৃত্যু হয়েছিল। অর্থাৎ 637 খ্রিস্টাব্দে রাজা শশাঙ্কের মৃত্যুর পর থেকে মাৎস্য ন্যায় অর্থাৎ আইনশৃঙ্খলা অবস্থা খারাপ হতে থাকে। এই গ্র্যাজুয়ালি আইনশৃঙ্খলার অবস্থা খারাপ হয়ে যাওয়াটাকে বলা হচ্ছে মাৎস্য ন্যায়। তাহলে এক কথা যদি বলি আমরা ইতিহাসে মাৎস্য ন্যায় বলতে আমরা কি বুঝবো? তাহলে আমরা বুঝে নিব আইনশৃঙ্খলা পরিস্থিতির অরাজক অবস্থা। আর এই মাৎস্য ন্যায় হয়েছিল গৌড় এবং পাল শাসনের মাঝামাঝি সময়ে। ধাপে ধাপে এবার পাল বংশ নিয়ে জানবার পালা। পাল বংশের শাসনকালটা ছিল 756 থেকে 1161 সাল পর্যন্ত। এই পাল বংশের শাসকদেরকে আমরা নাম দেখে যদি হিন্দু বুঝি তাহলে আমরা ভুল করব। ওরা ছিল বেসিকলি বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে পালরা হচ্ছে কোন ধর্মাবলম্বী? বৌদ্ধ ধর্মাবলম্বী। আর এটা থেকে আমরা সহজেই বুঝে নিতে পারি যে আমাদের যে চর্যাপদ নামে আমরা যে বাংলা সাহিত্যের প্রথম যেই সাহিত্যকর্ম আমরা দেখতে পাই, এই সাহিত্যকর্মটা হয়েছিল কিন্তু পাল শাসনামলে। কোন শাসনামলে? পাল শাসনামলে। আর এখানে যারা লেখালেখি করতেন তারা ছিল বৌদ্ধ ধর্মের উপাসকরা বা বৌদ্ধ ধর্মের সহজিয়ারা। তাহলে এই কথাটা একটু ঘুরিয়ে ফিরিয়ে নিলে কিন্তু চর্যাপদ কোন সময়ে লিখিত হয়েছিল সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার থাকে। এরপরে এই পাল বংশের সবচেয়ে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হলো পাল বংশ হচ্ছে দীর্ঘস্থায়ী রাজবংশ। এটা প্রায় 400 বছর ধরে আমাদের এই অঞ্চলে শাসন করেছিল। সেটা 756 থেকে 1161 পর্যন্ত। 400 পুরোপুরি প্লেইন ফিগার পাবো না আমরা, এই জন্য আমরা প্রায় বলেছি। আর এই পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন গোপাল, শ্রেষ্ঠ হচ্ছেন ধর্মপাল। তাহলে প্রতিষ্ঠাতা হলেন গোপাল, শ্রেষ্ঠ হচ্ছেন ধর্মপাল। এই ধর্মপাল কিন্তু নওগাঁ জেলার যে পাহাড়পুর বৌদ্ধবিহার বা সোমপুর বৌদ্ধবিহার আছে, এই সোমপুর বৌদ্ধবিহারের প্রতিষ্ঠাতা হচ্ছেন এই ধর্মপাল। তাহলে আমরা একটু আগে সমুদ্রগুপ্তের কথা জানলাম। সমুদ্রগুপ্ত ছিলেন গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা। আর এখন জানবো পাল বংশের শ্রেষ্ঠ হচ্ছেন কে? ধর্মপাল। খুব সহজ করে দেয় আপনাদেরকে। জগতে যতগুলো বিষয় আছে কোন বিষয়গুলো নিয়ে আমরা খুব সেন্সিটিভ?
তার মধ্যে সবার আগে আসে ধর্ম। তাহলে রাজা যিনি শ্রেষ্ঠ হবেন তিনি সবার আগে থাকবেন, তাহলে ধর্মপাল হচ্ছেন শ্রেষ্ঠ রাজা। কোনো না কোনো একটা কনসেপ্ট দিয়ে ক্লিয়ার করেন। আর এই পাল বংশে একটা বিদ্রোহ হয়, এই বিদ্রোহটা হচ্ছে কৈবর্ত বিদ্রোহ। যখন এই বিদ্রোহটা চলে তখন পাল বংশের রাজা ছিল দ্বিতীয় মহিপাল। এই দ্বিতীয় মহিপালের বিরুদ্ধে কৈবর্ত সম্প্রদায়ের একজন রাজা ছিল দিব্য। এই দিব্য যুদ্ধ করেন, যুদ্ধে দিব্য জয়লাভ করেন। তাহলে ইতিহাসে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ যুদ্ধ, যে কৈবর্ত বিদ্রোহ কোন সময়ে অনুষ্ঠিত হয়েছিল, সেটা হচ্ছে দ্বিতীয় মহিপালের সময়ে, আর তার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন রাজা দিব্য। সেন বংশের শাসন সম্পর্কে এবার জানবার পালা আমাদের। সেন বংশের আদি পুরুষ হচ্ছেন সামন্ত সেন। এই সামন্ত সেনের ছেলের নাম হচ্ছে হেমন্ত সেন, তিনি হচ্ছেন এই সেন বংশের প্রতিষ্ঠাতা। তাহলে আদি পুরুষ সামন্ত সেন আর প্রতিষ্ঠাতা হলেন হেমন্ত সেন, অর্থাৎ এখানে তার ইম্প্যাক্টটা একটু বেশি, এই জন্য তিনি হচ্ছেন আদি পুরুষ আর ইনি হচ্ছেন প্রতিষ্ঠাতা। তাহলে সামন্ত সেন হলো আদি পুরুষ আর প্রতিষ্ঠাতা হলেন হেমন্ত সেন। আর এই সেন বংশের যতজন শাসক ছিল তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন বিজয় সেন। এতক্ষণ পর্যন্ত যিনি শ্রেষ্ঠ তাকে মনে রাখার জন্য অনেকগুলো ক্লু বলে আসছিলাম, এক্ষেত্রেও বলবো। অনেকগুলো সেন পাচ্ছি আমরা, সামন্ত, হেমন্ত, বিজয়, বল্লাল, লক্ষণ। এগুলোর মধ্যে যদি শ্রেষ্ঠ জানতে চাই তাহলে আমরা কাকে জানবো? আমরা জানবো বিজয়কে। আর এটা খুব সহজ করে নিব, যিনি বিজয় করবেন তিনি শ্রেষ্ঠ হবেন, যিনি বিজয় করবেন তিনি শ্রেষ্ঠ হবেন। তাহলে আমরা সেন বংশের শ্রেষ্ঠ হিসেবে পাচ্ছি বিজয় সেনকে। বিজয় সেনের একজন ছেলে ছিলেন, তিনি হচ্ছেন বল্লাল সেন। বল্লাল সেন দুইটা বই লিখেছেন, একটা বই তিনি শেষ করেছেন, একটা শেষ করতে পারেননি। বল্লাল সেনের দুইটা বইয়ের নাম হলো দান সাগর এবং অদ্ভুত সাগর। এই অদ্ভুত সাগরটা তিনি শেষ করতে পারেন নাই, পরে সেটা শেষ করেছেন তারই পুত্র লক্ষণ সেন। তাহলে অদ্ভুত সাগরের পরিসমাপ্তি ঘটে কার হাত দিয়ে? সেটা হচ্ছে লক্ষণ সেনের হাত দিয়ে। লক্ষণ সেন থেকে কেশব সেনে আমরা যাব একটু পরে। তার আগে বল্লাল সেন নিয়ে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি। বল্লাল সেনের সময়ে তিনি একটা প্রথা চালু করেছিলেন, সেটা হচ্ছে কৌলিন্য প্রথা। কি প্রথা? কৌলিন্য প্রথা। এই প্রথাটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষদের তাদের সামাজিক স্ট্যাটাস ভেদে মূল্যায়ন, অর্থাৎ তাদের যে চারটা কাস্ট আছে, ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য, ক্ষত্রিয়, এইদের অবস্থা অনুযায়ী সোশ্যাল যে ভ্যালুস বা সোশ্যাল যে অ্যাডভান্টেজ, এই বিষয়টাকে ভোগ করার যে রীতিনীতি, তাকে বলা হচ্ছে কৌলিন্য প্রথা। এই কৌলিন্য প্রথা চালু করেছিলেন বল্লাল সেন। তার দুইটা বই, একটা দান সাগর, একটা অদ্ভুত সাগর। অদ্ভুত সাগর তিনি শেষ করতে পারেননি, সেটা শেষ করেছিলেন লক্ষণ সেন। এই লক্ষণ সেনকে ধরা হয় সেন বংশের শেষ প্রতাপশালী রাজা, অর্থাৎ এরপরও দুই একজন রাজা ছিলেন। এই লক্ষণ সেনকে নদিয়াতে 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি পরাজিত করেন। পরাজিত করার মধ্য দিয়ে সেন বংশের প্রভাবশালী শাসনের শেষ হয়। কিন্তু এরপরেও লক্ষণ সেনের দুইটা ছেলে আমাদের এই বাংলা অঞ্চলকে শাসন করেছিল। তার মধ্যে একজন হচ্ছে বিশ্বরূপ, একজন হচ্ছে কেশব সেন। এটা নিয়ে গত 2-3 বিসিএস আগে আমাদের প্রশ্ন আসছিল, আমরা অনেকে কনফিউশনে পড়ে গিয়েছিলাম যে আসলে উত্তর কোনটা। অনেকে লক্ষণ সেন দিয়ে আসছিলেন, কিন্তু উত্তরটা ছিল কেশব সেন। তাহলে এই বিষয়টা একটু জানতে হবে। আর এটা আমাদেরকে বলে দিচ্ছে যে ইতিহাসের একটু গভীরে যাওয়া উচিত আমাদের, অতটুকু গভীরে যতটুকু গেলে আমাদের পরীক্ষা নাম্বারটা আসবে। একেবারে অতলে হারিয়ে যাওয়ার দরকার নাই, যে এমন কোনো গবেষণার দরকার নাই যে কেন এই সালটা সবগুলা বইতে সেম না। ওই গবেষণা করে আপনি বের হতে পারবেন না। আপনার উচিত মোটামুটি একটা ব্যালেন্সড প্রিপারেশন নেওয়া। বিভিন্ন সময়ে এই ভারতবর্ষে এবং আমাদের এই বাংলা অঞ্চলে বিভিন্ন পরিব্রাজক ঘুরতে আসেন, এগুলো নিয়ে আমরা একটু আগেও জেনেছি, এখন একটু গুছিয়ে দেওয়ার পালা। আমরা প্রথমে দেখতে পাচ্ছি মেগাস্থিনিস নামে একজনকে, তারপরে পাচ্ছি ফাহিয়েন, তারপর পাচ্ছি হিউয়েন সাং। এই নামগুলো আমরা একটু আগে শুনেছি। ফাহিয়েন, তার বাড়ি হচ্ছে গ্রিসে, তিনি ছিলেন জাতিতে একজন গ্রিক, তিনি ছিলেন মূলত একজন ভূগোলবিদ। তিনি আমাদের অঞ্চলে ঘুরতে আসেন, তিনি যার সময় এসেছিলেন তার নাম হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মেগাস্থিনিসের ম দিয়ে আমরা মৌর্যের ময়ের সাথে মিল করে আমরা বুঝে নিব মেগাস্থিনিস এসেছিলেন মৌর্যের সময়ে। আর এই মেগাস্থিনিসের একটা বইয়ের নাম হচ্ছে ইন্ডিকা। তাহলে ইন্ডিকা বইটি কে লিখেছেন? এই ইন্ডিকা বইটি লিখেছেন মেগাস্থিনিস। এরপরে ফাহিয়েন, তিনি হচ্ছেন প্রথম চীনা পর্যটক যিনি আমাদের এই ভারতবর্ষে আসেন। ফাহিয়েন তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে, তার বইয়ের নাম হচ্ছে ফা কুও কিং। তাহলে ফাহিয়েনের সাথে ফা মিলে যায়, তাহলে বইয়ের নাম নিয়ে টেনশন নাই। আর ফাহিয়েন তিনি এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে। এখানে ফাহিয়েন নামে আমরা দেখতে পাচ্ছি দুইটা অংশ আছে, আর এখানে দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময় একটা 2 দেখতে পাচ্ছি। তাহলে দুটো অংশ 2 দিয়ে আমরা খুব সহজ করে নিতে পারবো। এরপরে আসেন হিউয়েন সাং।
এই হিউয়েন সাং তিনি হচ্ছেন চীনা পর্যটক। বানেশ্বরের রাজা হর্ষবর্ধন প্রথম কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিলেন তার মাধ্যমে চীনের সাথে। একটা বইয়ের নাম হচ্ছে সিদ্ধি। তাহলে সিদ্ধি বইটা কে লিখেছেন? বইটা লিখেছেন হিউয়েন সাং। হিউয়েন সাং এসেছিলেন হর্ষবর্ধনের সময়ে। এক্ষেত্রে হয়ের সাথে হ মিল করবেন, ইনশাল্লাহ আপনাদের প্রস্তুতি জ্যাম প্যাকড হয়ে যাবে। তো আশা করছি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। আর অন্যান্য যেসব ক্লাসগুলো চ্যানেলে আছে আপনাদের প্রয়োজন মতো প্লেলিস্ট চেক করে আপনারা ক্লাসগুলো দেখে নেন। আর অন্য একটা ভিডিওস পাওয়া পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং চ্যানেলের সাথে থাকেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।